অংশটা একটু ইম্পর্টেন্ট আছে, মোটামুটি তোমরা সবাই জিনিসটা সবাই মোটামুটি পারো, ভালোই পারো, একেবারে খারাপ পারো না। তারপর আমার এখানে কাজ থাকবে তোমাদের যে যেগুলো ভুলে গেছো সেই জিনিসগুলোকে একটু মনে করাই দেওয়া, আর কোনো কাজ নাই, ঠিক আছে? তো চলো আমরা একটু পড়াশোনা শুরু করি। তাহলে চলতরিতে আমরা প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে যে ওহমস ল। ওহমস ল কি? ওহমস ল দেখি তোমরা একটু ওহমস ল এর ডেফিনিশনটা আমাকে একটু বলো। ওহমস ল কি? এটা কে কে পারো একটু আমাকে একটু বলো তো, ওহমস ল কি? বলো একটু বলো। ওহমস ল কেউ কেউ পারো বলো। জাস্ট আমাকে একটু মানে মনে করাই দিলেই হবে, শুধুমাত্র আমি শুনতে চাই যে ওহমস ল তোমরা পারো কিনা। আচ্ছা, ওহমস ল বলতেছে কি? ওহমস ল বলতেছে মনে করো যে এই দুটো প্রান্ত, এটা তার, এই তারের দুটো প্রান্ত আছে, এই একটা প্রান্ত এবং এই একটা প্রান্ত, এই যে প্রান্ত, এই প্রান্তের বিভব পার্থক্য, মানে এদের যদি বিভব পার্থক্য মানে ভোল্টেজের পার্থক্যটা যদি ভি হয়, আমরা বিভব পার্থক্য আমরা শিখছি তাই না? বিভব পার্থক্য যদি ভি হয়, এবং এই ওহমস লর ক্ষেত্রে একটা বিষয় থাকবে, সেটা হচ্ছে যে টি কনস্ট্যান্ট, মানে টেম্পারেচার যেটা আছে, টেম্পারেচার কনস্ট্যান্ট যদি থাকে, টেম্পারেচার কনস্ট্যান্ট, তার মানে কি বিভব পার্থক্য যদি ভি হয় এবং টেম্পারেচার কনস্ট্যান্ট হয়, এবং এই যে তারটা, এই তারের মধ্য দিয়ে যদি প্রবাহ হয় আই, তাহলে বলছি কি, ওহমস ল বলতেছে যে আই সমানুপাতিক অফ, ওহমস ল বলতেছে স্টেটমেন্টটা কি, আই সমানুপাতিক অফ ভি, মানে বিভব পার্থক্যের সমানুপাতিক, প্রবাহটা বিভব পার্থক্যের সমানুপাতিক, এটাই হচ্ছে ওহমস ল। এই ওহমস লর ক্ষেত্রে কি শুধুমাত্র টি কনস্ট্যান্ট থাকবে, নির্দিষ্ট টেম্পারেচারে বিভব পার্থক্যের সমানুপাতিক, ঠিক আছে? তো এখান থেকে মূলত আমাদের আসে যে আই ইকস টু, এখান থেকে ধ্রুবকটা উঠাই দিতে হয়, আই ইকস টু জে ভি লেখা যায়, এই যে জি ভি, জিটা কি আসলে, জি, এখানে আমরা জি হচ্ছে কি, জি হচ্ছে বিদ্যুৎ পরিবাহিতাঙ্ক, এটাকে বলা হচ্ছে পরিবাহিতাঙ্ক, পরিবাহিতাঙ্ক, ঠিক আছে? আচ্ছা, আর এর এককটা কি, পরিবাহিতাঙ্কের এককটা কি? এককটা হচ্ছে সিমেন্স না, এরকম এককটা হচ্ছে সিমেন্স, সিমেন্স, এরকম মেবি নাকি, সিমেন্স, যাই হোক আমি আর কি বানানটা ভুলে গেছি, মানে এস দ্বারা প্রকাশ করা হয়, পরিবাহিতাঙ্কের একক কি, সিমেন্স বা এস দ্বারা প্রকাশ করা হয়। এখন এই জায়গায় একটু সমস্যা আছে যে এই জি, এটা তো আমরা মোটামুটি শিখলাম, জি হচ্ছে পরিবাহিতাঙ্ক, এর একটা বিপরীত রাশি আছে, এটা হচ্ছে 1/r, এই 1/তার এটাকে বলা হচ্ছে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স, এটা হচ্ছে রেজিস্ট্যান্স বা এটা হচ্ছে রোধ, রোধ তাহলে কি করবে এটা, এই যে জি, আমরা এই রোধটা আসলে কি, রোধটা হচ্ছে বাধা দিবে, বাধা দেয়, ঠিক আছে? তখন আমাদের এই যে সূত্রটা আছে, এই সূত্রটা তখন একটু চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে, বা এই সূত্রটা এটাকে বলি, এটা চেঞ্জ হয়ে আই সমান সমান ভি ডিভাইড বাই আই আর, এটা আসে, আই সমান সমান ভি ডিভাইড বাই আই আর, এই যে আরটা এখান থেকে, তাহলে কি ওহমস ল থেকে আমরা প্রবাহের ধারণা পাই, ভোল্টেজের ধারণা পাই এবং রোধের ধারণা পাই, এটা হচ্ছে আমাদের ওহমস ল, অর্থাৎ আমরা ভি ইকুয়ালস টু, পরবর্তীতে আমরা আই আর লিখতে পারি, মূলত ওইটাই, এই যেটা এটাই হচ্ছে ওহমস ল, ওকে? আর ওহমস লর মেইন জিনিসটা হচ্ছে এটা যে বিদ্যুৎ প্রবাহ, কোন তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, এবং এখানে জি হচ্ছে পরিবাহিতাঙ্ক, জি এর একক সিমেন্স, রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সের একক ওহম, এই বিষয়গুলো আমাকে জানতে হবে, ঠিক আছে? শেষ। ওহমস ল নিয়ে আমাদের আর কোনো কিছু নাই। তাহলে এখান থেকে প্রশ্ন কেমন আসতে পারে একটু দেখি। প্রশ্ন প্রশ্ন হচ্ছে যে ওহমস লর ক্ষেত্রে নিচের কোনটি ওহমস ল, মানে তোমাকে ওহমস ল ব্যাখ্যা করতে বলতে পারে বা ওহমস ল চিনতে হবে। এখন কি তুমি ওহমস ল চিনবা না? ওহমস ল, ঠিক আছে? আর 2 নাম্বার বের করতে বলে যে এখান থেকে তোমার পরিবাহিতাঙ্ক জি এর মান কত, জি ইকুয়ালস টু হোয়াট, বা জি এর একক কি, জি ইকুয়ালস টু হোয়াট বা জি এর একক কি, বের করতে যাবে না তাহলে, জি ইকুয়ালস টু হোয়াট বা জি এর একক কি। 3 নাম্বার প্রশ্ন হতে পারে কি, 3 নাম্বার প্রশ্ন এখানে হতে পারে যে প্রবাহের মানটা কত, আই এর মানটা কত, আই ইকুয়ালস টু হোয়াট, এবং আই এর মানে যদি পরিবর্তন করা হয়, দ্বিগুণ করা হয়, তাহলে ভোল্টেজ দ্বিগুণ করা হলে প্রবাহ কত গুণ হবে, ভোল্টেজ 4 গুণ করা হলে প্রবাহ কত হবে, এবং রোধ দ্বিগুণ করা হলে প্রবাহ কত হবে, এই বিষয়গুলো, ঠিক আছে? তার মানে কি প্রবাহ কত বা এর পরিবর্তন গুলো, পরিবর্তন, ওকে? আমরা কি সবাই ক্লিয়ার হয়েছে এখানে? হ্যাঁ, আমরা সবাই ক্লিয়ার, গুড, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন নাই তো এখানে?
ওহমস ল নিয়ে কারো কোনো প্রশ্ন আছে, কোনো ঝামেলা আছে, গন্ডগোল ঝামেলা? ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে যাই। ওকে, ফাইন। এবার আরেকটা বিষয় খেয়াল করো, এই ওহমস ল এর পরে যেটা আসছে সেটা হচ্ছে তোমার আপেক্ষিক রোধ সম্পর্কে। রোধ সম্পর্কে আমরা লিখবো, এখানে একটা রোধ আছে প্রথমে, প্রবাহ ছিল, প্রবাহের পরে আমরা সরাসরি যাব রোধ। এই রোধ সম্পর্কিত আমরা শিখবো, রোধ জিনিসটা আসলে কি, তাই না? রোধ, রোধ মানে কি, আমরা রেজিস্ট্যান্স আমরা জানি যে কি, এটা পরিবাহিতাঙ্কের বিপরীত, মানে হচ্ছে পরিবাহিতে বাধা দিবে। পরিবাহিত হতে বাধা, পরিবাহিত হতে যে বাধাটা, সেটাকেই বলে হচ্ছে আমরা, এটাকে আমরা বলি রোধ। এরকম আর বা রেজিস্ট্যান্স দিয়ে প্রকাশ করি, তাহলে এর এককটা হচ্ছে ওহমস। তো এখানে কয়েকটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে যে এই ওইটা আবার কিসের উপর ডিপেন্ড করে, এটা কিসের উপর ডিপেন্ড করে সেটা আমরা দেখবো। তো দেখো, আমি যদি একটা সিম্পল একটা তার নিই, এটা একটা পরিবাহী তার, ভালো মতো খেয়াল করবা এই জায়গাগুলোতে, আমি সবগুলো বুঝাই দিব, যদি সময় লাগে, লাগলে প্রয়োজনে ক্লাস অল্প করে নিয়ে তারপর আবার দিব। এই যে একটা পরিবাহিত তার, ঠিক আছে। এখন এই তারের এটা হচ্ছে কি, এটা এর একটা থাকে হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল থাকে এ, এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যেটাকে বলা হচ্ছে পাই আর স্কয়ার, এগুলো আমরা মোটামুটি সবাই জানি। এবং এই তারের একটা দৈর্ঘ্য আছে, এল মানের একটা দৈর্ঘ্য আছে, এই তারের দৈর্ঘ্য এটা হচ্ছে এল, বা এটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য। এখন এই তারের মধ্য দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহ, এই তারের মধ্য দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহ আই থাকে, তাহলে এই আই আসলে কিসের উপর ডিপেন্ডেন্ট? এবং এই তারের যদি একটা রোধ থাকে, তাহলে অবভিয়াসলি একটা তারের রোধ থাকবে, এবং এই তারের যদি একটা রোধ থাকে, রেজিস্ট্যান্স থাকে যদি আর, তাহলে এই আরটা কিসের উপর ডিপেন্ড? তো এটাই বলা হয়েছে যে আর সমানুপাতিক অফ, এদের ওহমস ল বা রোধে থেকে আর সমানুপাতিক অফ এল, মানে এটা তারটার দৈর্ঘ্য যত বেশি হবে, তারের দৈর্ঘ্যটা যত বেশি হবে, রোধটা তত বেশি হবে, এবং আর ব্যস্তানুপাতিক অফ 1/a, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি বেশি হয়, মানে তারটা যত মোটা হবে, রোধটা তত কম হবে। ঠিক আছে, বুঝতে পারছো? তার মানে কি, তোমার বাসায় যে তারগুলো আছে, তারগুলোর মধ্যে দেখবা যে যার দৈর্ঘ্যটা বেশি তার রোধও বেশি থাকে, আর যার প্রবাহ যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বেশি তার রোধ কম, অর্থাৎ মোটা তার রোধটা কম থাকে। তাহলে এই দুটা মিলে হবে কি, এই দুটা মিলে মূলত আমরা লিখতে পারি যে আর সমানুপাতিক অফ এল ডিভাইডেড বাই এ, এটা আমরা লিখতে পারি। অর্থাৎ পরবর্তী লাইনে এখান থেকে লিখতে পারি যে আর ইকুয়ালস টু, এই যে এর সমানুপাতিক চিহ্নটা উঠাই দেওয়ার জন্য একটা রো ইউজ করি, রো এল ডিভাইডেড বাই এ, রো এল ডিভাইডেড বাই এ, এটা হচ্ছে আমাদের এই রোধের রাশিমালা। সোজা কথা, এটা হচ্ছে রোধের রাশিমালা। এখন এখান থেকে একটা প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো আমি এখান থেকে শেষ করে দেবো। আচ্ছা, এক মিনিট, এখানে প্রশ্নটা হচ্ছে যে এই রোটা কি, এটাকে বলে হচ্ছে, আমরা মোটামুটি সবাই জানি তাই না, এই রোটার নাম হচ্ছে আপেক্ষিক রোধ। এই রোটাকে বলে হচ্ছে আপেক্ষিক রোধ। এই আপেক্ষিক রোধ আবার জিনিসটা কি, আপেক্ষিক রোধ আবার জিনিসটা কি, এটা তো আমরা এখান থেকে শিখবো, আপেক্ষিক রোধ কি, আপেক্ষিক রোধ কি, এটা যদি তোমাকে প্রশ্ন করে, তাহলে আপেক্ষিক রোধটা আসলে কি? আপেক্ষিক রোধ হচ্ছে প্রত্যেকটা তার, যে কোনো ধরনের তার হোক, মানে সেটা তামার তার হোক, যার তার হোক না কেন, প্রত্যেকটা তারের একটা নিজস্ব রোধ থাকে, প্রত্যেকটা তারের একটা নিজস্ব রোধ থাকে। সেটা কি, মানে হচ্ছে একক দৈর্ঘ্যের এবং একক প্রস্থের ক্ষেত্রফলে নিজস্ব রোধ থাকে। তাহলে আপেক্ষিক রোধ জিনিসটা হচ্ছে কি বলতো, আপেক্ষিক রোধটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে নিজস্ব রোধ, মানে হচ্ছে, মানে যে তারটা যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, ওর রোধ। বুঝতে পারছো বিষয়টা? মনে করো আমি হচ্ছে, আমরা মানুষ, আমাদের মানুষেরও কি একটা নিজস্ব রোধ আছে, তাহলে এই মানুষের যে নিজস্ব রোধটা, সেটাকে বলে আপেক্ষিক রোধ। তাহলে আপেক্ষিক রোধটা এটা ডিপেন্ড করে কিসের উপরে, এই আপেক্ষিক রোধটা এটা হচ্ছে তাদের নিজস্ব রোধ। এটা কি, যদি তোমার ম্যাটেরিয়াল চেঞ্জ হয়, যদি তোমার ম্যাটেরিয়াল চেঞ্জ হয়, তাহলে আপেক্ষিক রোধটা চেঞ্জ হবে, আদারওয়াইজ চেঞ্জ হবে না। ঠিক আছে, তাহলে শুধুমাত্র অনলি কি ম্যাটেরিয়াল চেঞ্জ হবে, অর্থাৎ যদি তোমার পদার্থের বা হচ্ছে এই যে ম্যাটেরিয়ালটা দিয়ে তৈরি, তার মানে এটা কি প্রকৃতির উপরে, কার প্রকৃতি বলতো, কার প্রকৃতি, যে যা দিয়ে তৈরি হয়েছে, তাহলে এটা শুধুমাত্র কি প্রকৃতির উপরে এর চেঞ্জ ডিপেন্ডেন্ট, প্রকৃতির উপরে, উপাদানের উপরে নির্ভরশীল, উপাদানের প্রকৃতির উপরে নির্ভরশীল, অর্থাৎ এই তারটা যে উপাদান দিয়ে তৈরি সেটা, এটা হচ্ছে আপেক্ষিক রোধ। এখন যদি তোমার তারের দৈর্ঘ্য 5 গুণ করো, 6 গুণ করো, 7 গুণ করো, 8 গুণ করো, তাহলে আপেক্ষিক রোধ কত হবে সেটা কিন্তু আমাদের এখানে আপেক্ষিক রোধ যা আছে তাই থাকবে। শুধুমাত্র যদি দেখবা তোমার ম্যাটেরিয়াল চেঞ্জ হচ্ছে, তখনই আপেক্ষিক রোধ চেঞ্জ হবে, তাছাড়া কখনোই আপেক্ষিক রোধ চেঞ্জ হবে না। বিষয়টা বুঝতে পারছো? আমি আবারও বলি, এখান থেকে যদি আমরা আপেক্ষিক রোধের ইকুয়েশনে যাই, যে রো ইকুয়ালস টু, তাহলে কি রাখা যাবে, রো ইকুয়ালস টু রাখা যাবে আর এ ডিভাইড বাই এল, তাই না?
এখন যদি বলি যে তারের দৈর্ঘ্য 5 গুণ করা হলো, তারের দৈর্ঘ্য 5 গুণ, তারের দৈর্ঘ্য 5 গুণ করা হলো। এখন দেখো যে একটা তারের দৈর্ঘ্য যদি 5 গুণ করা হয় মানে এল 5 গুণ করা হলে তাহলে এখন আপেক্ষিক রোধ আমরা দেখতে পাচ্ছি যে এল প্রাইম ইকুয়ালস টু তাহলে কত আসবে 1/5 অফ রো, এরকম আসবে না? মানে পি প্রাইম ইকুয়ালস টু 1/5 অফ পি, এটাই আসার কথা। কিন্তু আলটিমেটলি এটা হবে? এটা কি হবে বলতো? দৈর্ঘ্য যদি 5 গুণ করি তাহলে এটা হবে? এটা হবে না, এটা হবে না। ঠিক আছে, লাল কালি দিয়ে এটা আমি কেটে দিচ্ছি যে এটা কিন্তু হবে না। কারণ কি? শুধুমাত্র এটা উপাদানের উপর নির্ভর করে। এই জায়গাটাই হচ্ছে আমাদের এখান থেকে শিখতে হবে। ওকে, তাহলে উপাদানে শুধুমাত্র অনলি উপাদানের উপর নির্ভর করে। আচ্ছা, ক্লিয়ার? আপনি কি বলতে, আমি একটু পরে প্রশ্নগুলোতে আসতেছি। এবং এখান থেকে তাহলে তোমার কোশ্চেন গুলো কিরকম থাকবে? অলরেডি কিন্তু একটা কোশ্চেন হয়ে গেছে। একটা কোশ্চেন আমি কিন্তু অলরেডি তোমাদের বলে দিছি। এটা হচ্ছে যে আপেক্ষিক রোধের কোনো পরিবর্তন হবে কিনা। আপেক্ষিক রোধ অর্থাৎ আপেক্ষিক রোধ কত, আপেক্ষিক রোধ কত হতে পারে এবং আপেক্ষিক রোধের কোনো পরিবর্তন হতে পারে কিনা, এটা তো একটা প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে তারের মানটা, তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে প্রস্থ 4 গুণ করলে তার মানে হচ্ছে কি তোমাকে আর এর মানটা বের করতে বলে। বিভিন্ন ক্ষেত্রে তোমার আর এর মানটা বের করতে বলতে পারে। সেটা কেমন? এটা দেখো, তাহলে এই টাইপের আমরা একটা ম্যাথ দেখবো। এই টাইপের একটা ম্যাথ সবাই একটু খেয়াল করবা, এই জায়গাগুলোতে একটু খেয়াল করবা যে তারের দৈর্ঘ্য n গুণ করলে, একটি তারের দৈর্ঘ্য, তারের দৈর্ঘ্য n গুণ করা হলে, তারের দৈর্ঘ্য n গুণ করা হলে প্রস্থচ্ছেদ কত গুণ হয়? আচ্ছা, সব ধরলাম, তারের দৈর্ঘ্য n গুণ করা হলে রোধ কত গুণ বৃদ্ধি পায়? রোধ কত গুণ বৃদ্ধি পায়? এটা একটা প্রশ্ন থাকে না যে তারের দৈর্ঘ্য n গুণ করা হলে রোধ কত গুণ বৃদ্ধি পায়? সোজা কথা, তারের দৈর্ঘ্য n গুণ করা হলে, অর্থাৎ একটা তারের দৈর্ঘ্য আছে মনে করো 3 মিটার, সেটাকে যদি আমি 5 মিটার করে দিই, সরি 5 মিটার না 15 মিটার করে দিই, তাহলে তার রোধ কত গুণ বৃদ্ধি পায়? তাহলে তোমরা অ্যান্সার কত দিবা? তাহলে আমরা জানি যে আর সমানুপাতিক অফ এল, তাহলে তারের দৈর্ঘ্য যদি n গুণ করি তাহলে রোধ কত হবে? রোধ ইকুয়ালস টু এন আর, এটা হবে, রাইট? সবাই অ্যান্সার দিবা এটা। আর সমানুপাতিকের এল যেহেতু, তার মানে কি তারের দৈর্ঘ্য যদি এল এন গুণ করি, অর্থাৎ এই যে আর এল প্রাইম ইকুয়ালস টু যদি এন এল করি, তাহলে কি আর প্রাইম ইকুয়ালস টু হবে এন আর, এটা হওয়ার কথা, এটা হওয়ার কথা নাকি? এটা অ্যান্সার দিবা কে কে দেখি তো, বলো তো এটা অ্যান্সার কে কে দিবা? এটা অ্যান্সার কে কে দিবা? ওকে, এটা হচ্ছে এন স্কয়ার আর হবে। তারের দৈর্ঘ্য এন গুণ করলে এর দৈর্ঘ্যটা এন স্কয়ার আর হবে, অর্থাৎ আর প্রাইম ইকুয়ালস টু সেক্ষেত্রে আসবে হচ্ছে ইকুয়ালস টু এন স্কয়ার আর। এটা নিয়ে অনেকের সমস্যা আছে, তাই না? এই সমস্যাটা আমি একটু দূর করে দিই। এটা নিয়ে তোমাদের অনেক জল্পনা কল্পনা থাকে। আমরা অত বেশি আজকে কিন্তু অনেক অনেক বেশি পড়তে পারবো না মনে হইতেছে, কারণ 5টার দিকে 5:30টার দিকে তোমাদের ছুটি দিয়ে দিতে হবে। আচ্ছা, এই একটা মনে করো একটা তার আছে, সে এটাই একটা তার, এই তারটাকে ধরি, এই তারটাকে আমরা এন গুণ লম্বা করব, ঠিক আছে? এই তারটা এরকম আছে, তাহলে তারের দৈর্ঘ্য আছে এল স্বাভাবিক অবস্থায়, এবং প্রস্থের ক্ষেত্রফলটা আছে হচ্ছে এরকম এ, ঠিক আছে? তাহলে এই তারের রোধটা কত হবে? আর ইকুয়ালস টু রো এল ডিভাইড বাই এ। ভালো মতো খেয়াল করো। আচ্ছা, এই তারটাকে আমি একটু এন গুণ লম্বা করলাম, মানে কি এরকম আর একটু লম্বা করলাম, সে এখন কতটুকু লম্বা করছি? এন গুণ লম্বা করছি। এখন এখন আমার এন এর মানটা কিন্তু আমি বলি না এখন। ওকে, তাহলে এটা হচ্ছে কি, এখন তারটা এরকম লম্বা হয়ে গেল, লম্বা হয়ে গেল। এখন তারের যে দৈর্ঘ্যটা সেটা এল প্রাইম, তাহলে এল প্রাইম ইকুয়ালস টু আমরা ধরলাম হচ্ছে এন এল, এল প্রাইম ইকুয়ালস টু এন এল ধরলাম। আচ্ছা, এখন দেখো তো এর প্রস্থচ্ছেদটা কত হবে, তাহলে এ প্রাইম এর মানটা কত হবে? এ প্রাইম ইকুয়ালস টু কত হবে সেটা কিন্তু আমরা জানি না। তাহলে এটা আমরা কিভাবে বের করবো বলতো? এটা আমরা বের করতে পারবো, দেখো এটার যে ভলিউমটা আছে, ভলিউম বা আয়তন, এবং এটার যে ভলিউমটা আছে মানে এটার আয়তন, আয়তন কিন্তু সেম থাকবে, অর্থাৎ ভি ইকুয়ালস টু ভি প্রাইম হবে। আর ভি এর মানটা কত এই ক্ষেত্রে? আমরা জানি ভি এর মানটা আছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল গুণ দৈর্ঘ্য ইকুয়ালস টু, এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে হবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে এল প্রাইম গুণ হচ্ছে দৈর্ঘ্য, সরি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল গুণ হচ্ছে দৈর্ঘ্য, তার মানে কি এ প্রাইম এল প্রাইম হয়েছে। কারণ কি আমাদের আয়তন সেম, আয়তনটাকে আমরা কোনো পরিবর্তন করতে পারবো না, কারণ দৈর্ঘ্য বাড়াইলে কি হবে? প্রস্থের ক্ষেত্রফল কমবে। তাহলে প্রস্থের ক্ষেত্রফলটা কত কমবে সেটা আমরা এখন বের করব। দেখো এখানে লেখা যাচ্ছে এ এল
ইকুয়ালস টু, তাহলে এখানে কি লেখা যাবে এন এল আর এখানে এ টু দি পাওয়ার এ প্রাইম, অর্থাৎ এখান থেকে আমরা এ প্রাইমের মানটা কিন্তু পেয়ে যাচ্ছি। কত বলতো, এ প্রাইমের মানটা আসবে, এই এল এল কাটা যায়, তাহলে এ প্রাইমের মানটা আসতেছে দেখো যে এ ডিভাইড বাই এন। তার মানে কি, তুমি দৈর্ঘ্য যদি দ্বিগুণ করো তাহলে প্রস্থের ক্ষেত্রফলটা হবে 1/n গুণ, হয়েছে? তাহলে এ প্রাইমের মান আসছে এ প্রাইম ইকুয়ালস টু এ ডিভাইড বাই এন। এই যে আমরা এখান থেকে আমরা করে ফেলছি। তাহলে দেখো দৈর্ঘ্য যদি আমি n গুণ করি তাহলে প্রস্থের ক্ষেত্রফল 1/n গুণ হয়। তাহলে এখানে লিখে দাও, তাহলে এটা কি এ প্রাইমের মানটা আসবে এ ডিভাইড বাই এন, এ প্রাইমের মানটা এ ডিভাইড বাই এন। তাহলে এই ক্ষেত্রে বলো তো আর প্রাইমের মানটা কত আসবে? তাহলে আর প্রাইমের মানটা আসবে রো এল প্রাইম ডিভাইড বাই এ প্রাইম, রো এল প্রাইম ডিভাইড বাই এ প্রাইম। তার মানে রো থাকলো আর এল এর বদলে এন এল, তার মানে হচ্ছে আমরা এল লিখলাম আর এর বদলে এ বাই এন, মানে এ প্রাইমের বদলে এ বাই এন। তাহলে এ ডিভাইড বাই এন যদি হয় তাহলে গুণ এন স্কয়ার হয়ে যায়, দেখো হিসাব করে এই এনটা পরে গুণ হয়ে যায়। তাহলে এখন দেখো এইটুকের মানটা আমরা জানি আর, তার মানে কি আর প্রাইম ইকুয়ালস টু আসবে আর গুণ এন স্কয়ার, আর প্রাইম ইকুয়ালস টু আর গুণ এন স্কয়ার। এই জন্য লেখে যে দৈর্ঘ্য যদি আমি এন গুণ করি তাহলে প্রস্থের ক্ষেত্রফল আসবে কত, প্রস্থের ক্ষেত্রফলটা আসবে আর এন স্কয়ার গুণ। ঠিক আছে, সবাই বুঝছো এটা? ওকে, তাহলে প্রশ্নগুলো কেমন থাকতে পারে? প্রশ্ন কিন্তু অলরেডি আমি এখানে বলে দিছি, এই যে এটাই হচ্ছে তোমার প্রশ্ন, এটাই হচ্ছে তোমার কোশ্চেন, যে কোশ্চেনটা হচ্ছে কি দৈর্ঘ্য যদি n গুণ করি তাহলে প্রস্থের ক্ষেত্রফলটা, মানে দৈর্ঘ্য n গুণ করা হলে তারটি, মানে তারের রোধটা কত বৃদ্ধি পাবে, তাহলে কত বৃদ্ধি পাবে বের করা যাবে না? তাহলে এখন তোমাকে একটা তার দিয়ে দিল, যেই তারটা আছে তারটা রোধ আছে মনে করো 15 ওহম, একটি তার আছে, একটি তারের রোধ দেওয়া আছে 15 ওহম। এই 15 ওহম তারটির রোধ, এটা যদি 15 ওহম তারটা থাকে তাহলে তারটির দৈর্ঘ্য মনে করো আছে কত, দৈর্ঘ্য মনে করো প্রাথমিক অবস্থা আছে এল, এখন দৈর্ঘ্য হচ্ছে তুমি 5 গুণ করলা, দৈর্ঘ্য 5 গুণ করলে রোধটা কত হবে, রোধ কত, নতুন রোধ কত? তাহলে এখন কিন্তু তোমরা বের করতে পারবা, কত বলতো, 25 গুণ 5 ওহম। তাহলে 25 গুণ 5 ওহম, তাহলে কত, 5 25 125, তার মানে 125 ওহম অ্যান্সার, রাইট? তার মানে কি 125 ওহম হবে অ্যান্সার, বুঝতে পারছো? ওকে, তো এই টাইপের একটা প্রশ্ন থাকে, রোধ দিয়ে এই টাইপের একটা প্রশ্ন থাকে, এটা হচ্ছে আমাদের অজানা ছিল, যার কারণে আমি একটু তোমাদেরকে জানাই দিলাম। ওকে, আচ্ছা এবার আমরা নেক্সট পর্বে যাই। তাহলে এতক্ষণ ধরে কিন্তু আমাদের টি কনস্ট্যান্ট ছিল, এতক্ষণ ধরে আমরা যেগুলো শিখছি টি কনস্ট্যান্ট, এটা হচ্ছে এখন বলছে রোধের উপরে তাপমাত্রার প্রভাব। তার মানে কি, এখন রোধের উপরে তাপমাত্রার প্রভাব, অর্থাৎ এতক্ষণ ধরে তাপমাত্রা কনস্ট্যান্ট ছিল, তাহলে রোধের উপর তাপমাত্রার প্রভাব, মানে তাপমাত্রা এখন পরিবর্তন করব। সবার মনে আছে এটা, রোধের উপরে তাপমাত্রার প্রভাবটা কেমন হবে? হয় নাই, ভালো। ওকে, এক্ষেত্রে দেখো তো, মানে তোমার কাছে যে তারটা ছিল, এই একটা মনে করো তোমার কাছে তার আছে, আমরা আর বেশি ডিটেলসে যাব না, এই একটা তার আছে, এই তারটার হচ্ছে প্রাথমিক অবস্থায় রোধ আছে R0, মানে 0°C তাপমাত্রায় রোধটা আছে, তাহলে 0°C তাপমাত্রায় তার রোধটা কত হবে, R0, ঠিক আছে? আর এই তারটাকে যদি আমরা এখন তাপমাত্রা বাড়াই, মনে করো θ°C তাপমাত্রায়, তাহলে এর রোধটা কত হবে? তাহলে অবভিয়াসলি এর রোধটা বাড়বে, কতটুকু বাড়বে, R θ ইকুয়ালস টু R0 প্লাস আর জিরো এর কত, আলফা থিটা গুণ, আর জিরো এর আলফা থিটা গুণ। এখানে একটা নতুন নতুন জিনিস আসছে, এটা হচ্ছে আলফা, আলফাটা হচ্ছে কি রোদের উষ্ণতা সহ, এটাকে আমরা, তুমি এখানে লিখে দাও, এটা হচ্ছে উষ্ণতা সহ, উষ্ণতা সহ এই যে মানটা আছে, এটা হচ্ছে এটা কিসের উপর ডিপেন্ড করবে, এই রোদের উষ্ণতা সহক আছে, এটা প্রপার্টির উপর ডিপেন্ড করবে, অর্থাৎ উপাদানের উপরে, যে কিসের উপাদান দিয়ে তৈরি, এটা একটা কি কনস্ট্যান্ট মান, উপাদান। এই জিনিসটা কি, এই উষ্ণতা সহকটা কি মূলত উপাদানের উপর ডিপেন্ড করতেছে, এটা হচ্ছে কি, এর এককটা কি হবে, এটা বের করা যাবে। তাহলে তোমাকে এখান থেকে যে কোশ্চেনটা থাকবে, এটা হচ্ছে আর থিটা ইকুয়ালস টু, আমরা যেটা জানি আর থিটা ইকুয়ালস টু R01 প্লাস আলফা থিটা, এটা আমরা লিখতে পারি সর্বসাফল্যে, মানে আমাদের এই পর্যন্ত আছে, তাই না? তার মানে কি R0 ইকুয়ালস টু আর থিটা ইকুয়ালস টু R01 প্লাস আলফা থিটা। এখন মনে করি এই θ°C তাপমাত্রা, তাহলে 25°C তাপমাত্রার রোধটা কত, ধরলাম 25°C তাপমাত্রায় যে এই রোধটা, একটা তার আছে, এই তারের রোধ দেওয়া আছে মনে করো 15 ওহম, 25°C তাপমাত্রায় এর রোধটা আছে 15 ওহম, ক্লিয়ার? তার মানে আমরা এখানে লিখতে পারবো
যে R25 25 ডিগ্রি যেহেতু বলছে, তাহলে R25 ইকুয়ালস টু কত? R01 প্লাস আলফা 25। ওকে, এখন তোমাকে বের করতে বলো যে এই তারটাকে যদি আমি 65 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে যাই, মনে করো 30 ডিগ্রিতে নিয়ে যাই, যাও, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এর রোধটা কত? তার মানে কি R30 ইকুয়ালস টু তাহলে কত হবে বলতো? R01 প্লাস আলফা 30। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধটা কত? তাহলে আমাদের কিন্তু R25 এর মান দেওয়া আছে কত? R25 হচ্ছে 15 ওহম দেওয়া আছে, তাহলে R30 ইকুয়ালস টু হোয়াট? এটা আমাদেরকে বের করতে হবে। না, সেলসিয়াসে নিলেই হবে, কেলভিনে নেওয়ার দরকার নেই, এরকম সেলসিয়াসই থাকবে থিটা। এখন দেখো, তাহলে এই দুইটাকে আমরা এখন অনুপাত করে দিব। এই দুটাকে আমরা যদি এখন অনুপাত করে দিই, অনুপাত করে দিলে দেখো R0 কাটা যায়, আর এই মানটা কত? এই মানটা হচ্ছে 15 ডিভাইড বাই R30, যেটা আমাদের বের করতে হবে, ইকুয়ালস টু 1 প্লাস 25 আলফা ডিভাইডেড বাই 1 প্লাস হচ্ছে 30 আলফা, এই মানগুলো। তাহলে এখান থেকে হচ্ছে তোমাদের আলফার মানটা দেওয়া থাকবে, আলফার মানটা দিলে এখান থেকে R30 এর মানটা বের করতে পারবো। পারবা না সবাই? বুঝতে পারছো কন্ডিশনটা? তো এই কন্ডিশন অ্যাপ্লাই করে দুই চারটা ম্যাথ থাকতে পারে, তবে এটা লেস ইম্পর্টেন্ট, মানে এখান থেকে প্রশ্ন না থাকার পসিবিলিটি বেশি, শুধুমাত্র প্রশ্ন এই দিতে থাকতে পারে ইকুয়েশনটা। এটা লেস ইম্পর্টেন্ট, কারণ এত সহজ প্রশ্ন তোমাদেরকে দিবে না। জাস্ট আমরা এখানে জেনে রাখলাম। ক্লিয়ার সবাই? আমরা সবাই ক্লিয়ার হয়েছি? ওকে, কারো কোনো প্রশ্ন? কিছুক্ষণ পরে দেখবা যে এখান থেকে আরো কিছু প্রশ্ন থাকবে। তার মানে আমরা দেখলাম যে আমরা হচ্ছে রোধের ওহমস ল থেকে শুরু করছি। ওহমস ল আমরা প্রথমেই পাইছি রোধ, এখন রোধকে আমরা এখনো শেষ করতে পারি নাই। রোধ এখন কোন পর্যন্ত এসে দাঁড়াইছে? যে রোধের উপর তাপমাত্রার প্রভাব পর্যন্ত এসে এখানে আমরা রেখে দিলাম। এবার আমরা যাব হচ্ছে জুলে তাপীয় ক্রিয়াতে। মানে বিষয়টা জুলে তাপীয় ক্রিয়াটা কি আমি একটু বুঝাচ্ছি এখান থেকে। জুলের তাপীয় ক্রিয়া, সোজা কথা তাপীয় ক্রিয়াতে যাব। তোমাকে যদি আমি প্রশ্ন করি, তোমার বাসায় হচ্ছে সবাই মোটামুটি লাইট জ্বালাও, তাই না? লাইট জ্বালালে লাইটটা আসলে কি? তোমার একটা সার্কিটে লাইট আছে, মনে করো তোমার বাসায় সার্কিটে একটা লাইট আছে, তাহলে লাইটটা আসলে মূলত কি? এরকম তোমার বাসার সার্কিটে একটা সুইচ, এরকম এই দেয়াল দেয়াল হয়ে যায়, এখানে একটা হচ্ছে তোমার লাইট জ্বলে, এরকম লাইট লাইট এই যে এইটা আসলে মূলত কি? এখানে মনে করো একটা ফ্যান চলে, এই লাইট ফ্যান এরা আসলে কি? এরা আসলে কি? লাইট ফ্যান এরা আসলে কি বলতে পারো? এক মিনিট। ওকে, এগুলো আসলে কি? আমাদের এই যে লাইট ফ্যান এগুলো কি? এটা একটা লাইট আছে এবং একটা ফ্যান আছে, এটা আসলে কি বলতো? কি এরা? জানো তোমরা? বলতে পারো লাইট ফ্যান এগুলো কি? লাইটও হচ্ছে একটা তোমার রোদ, লাইটও একটা রোদ, এবং এই যে ফ্যানটাও আছে, এই ফ্যানটাও কিন্তু মূলত একটা রোদ। ঠিক আছে, এদেরকে বলে হচ্ছে রোড লোড, রোদ লোড, এরকম এল আর, এরকম আর একটা বলে এল আর। বুঝতে পারছো? তার মানে কি, লাইট ফ্যান বা আমাদের যে কোনো ডিভাইস থাকুক, এই ডিভাইস গুলো প্রত্যেকটা কিন্তু এক একটা করে রোদ। ক্লিয়ার? বুঝতে পারছো বিষয়টা? এখন বলছে জুলের তাপীয় ক্রিয়া। এই জুলের তাপীয় ক্রিয়াতে একটা বিষয় খেয়াল করো, যে তোমার লাইট কিন্তু গরম হয়, তাই না? লাইট যদি অনেকক্ষণ ধরে জ্বলে, লাইট অনেকক্ষণ ধরে জ্বলে, সেটা কি? গরম হয়। লাইট গরম হওয়ার অবস্থা দেখছো? তাহলে গরম হয় কেন? এই গরম হওয়া মানে কি? গরম হওয়া মানে কি? এখানে এক নাম্বার কথা, গরম গরম হলে এখানে কি তোমার তাপ উৎপন্ন হয়, না? তাপ উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হয়। আর দুই নাম্বার কন্ডিশন কি? গরম হওয়া মানে দুই নাম্বার আছে তাপমাত্রা বৃদ্ধি পায়, তাপমাত্রা বৃদ্ধি পায়।
তাপ উৎপন্ন হয় এবং তাপমাত্রা বৃদ্ধি পায়। তাহলে এই যে তোমার লাইট যে গরম হয় বা এই যে তাপ উৎপন্ন হয়, তাপ এক প্রকার আসলে কি বলতো? তাপ হচ্ছে এক প্রকার শক্তি। তাপ এক প্রকার শক্তি, অর্থাৎ সহজ কথা বলতে গেলে শক্তি উৎপন্ন হয়। এই পাওয়ার, পাওয়ার বলতেছে, পাওয়ার মানে ক্ষমতা, পাওয়ার মানে ক্ষমতা, শক্তি, তাপ এক প্রকার শক্তি। আর এই শক্তি হচ্ছে কি, শক্তি মূলত আমাদের কাজ, শক্তি কাজ। তার মানে দেখো এই যে তাপ উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হয় কিভাবে বলতো? তার মানে এখানে তোমার হচ্ছে যে কম্বিনেশনটা করে সেটা হচ্ছে যে ইলেকট্রিক্যাল পাওয়ার থাকে, ইলেকট্রিক্যাল শক্তি, মানে ইলেকট্রিক্যাল শক্তি, ইলেকট্রিক্যাল শক্তি থেকে আমরা কি পাচ্ছি বলতো? ইলেকট্রিক্যাল শক্তি থেকে আমরা তাপ শক্তি পাচ্ছি, ইলেকট্রিক্যাল শক্তি থেকে আমরা তাপ শক্তি পাচ্ছি। এটা হচ্ছে আমাদের এখানে কম্বিনেশনটা ঘটতেছে, বুঝছো? মানে হচ্ছে কনভার্টটা ঘটতেছে, মানে রূপান্তরটা ঘটতেছে ইলেকট্রিক্যাল শক্তি থেকে বা তাপ শক্তি পাচ্ছি। ওকে, অর্থাৎ এই শক্তি যেটা, এটাই তো মূলত কাজ। তাহলে দেখো এই জুলের তাপীয় ক্রিয়ার ক্ষেত্রে এই জিনিসটাই আমাদের মূলত ঘটতেছে, ঠিক আছে? জুলের তাপীয় ক্রিয়া মানে কি? জুলের তাপীয় ক্রিয়া হচ্ছে ইলেকট্রিক্যাল শক্তি থেকে আমরা তাপ শক্তি পাই, সেইটার ক্যালকুলেশনটাই হচ্ছে জুলের তাপীয় ক্রিয়ার কাজ। তাহলে জুলে তাপ, এখন দেখো তার মানে এই লাইট বা ফ্যানটা কতটুকু তাপ উৎপন্ন করবে? এই যে আমাদের একটা সার্কিট ছিল, এরকম মনে করো একটা সার্কিট নিলাম, সার্কিটের মধ্যে এই যে লাইট বা ফ্যানটা এখানে যেটা ছিল, এরকম লাইট বা ফ্যান মানে কি রোদ, এই রোদটা কতটুকু তাপ শক্তি উৎপন্ন করবে, এই রোদটা কতটুকু তাপ শক্তি উৎপন্ন করবে, তাহলে সেটা কিসের উপর ডিপেন্ড করবে? এটা ডিপেন্ড করবে হচ্ছে এক নাম্বার, এখানে হচ্ছে আমরা প্রবাহ আছে, প্রবাহ আছে আই, এবং এটা আছে আর আছে রোদ। তাহলে বলছে যে এই তাপ শক্তি ইকুয়াল টু হবে আই স্কয়ার আর টি, অর্থাৎ প্রবাহের বর্গ, আর হচ্ছে রোধ, টি হচ্ছে সময়। তার মানে কি প্রত্যেকটার সাথে সমানুপাতিক সম্পর্ক, মানে এই সমানুপাতিক অফ আই স্কয়ার, অর্থাৎ তোমার প্রবাহ যদি বাড়ে তাহলে এটাও বাড়বে সমানুপাতিক হারে, আবার এই সমানুপাতিক অফ আর মানে রোধ যদি বাড়বে। যদি সহজ কথায় চিন্তা করো যে তোমার লাইট যতটা গরম হয় রাইস কুকার কি তার থেকে বেশি গরম হয়, কারণ কি রাইস কুকারের রোধটা বেশি থাকে, এবং এই সমানুপাতিক অফ টি। এখন মনে করো লাইট জ্বালানোর সাথে সাথেই তো আসলে গরম হয় না, তাই না? লাইট জ্বালাই তুমি মনে করো 2 ঘন্টা 3 ঘন্টা পরে যদি লাইট জ্বালাই তারপর খুলতে যাও, তাহলে দেখবা যে হাত পুড়ে শেষ, পুড়ে যাচ্ছে। কেন? কারণ সময়ের সাথে সাথে সেটার অনেক বেশি তাপ শক্তি হচ্ছে, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। ওকে, তাহলে আমরা কিন্তু পাইলাম যে এইচ ইকুয়ালস টু আই স্কয়ার আর টি, এতটুকু পাইলাম। তাহলে এই এইচটা কি? এই এইচটা হচ্ছে তাপ শক্তি। তার মানে এইচ ইকুয়ালস টু আমরা আই স্কয়ার আর টি সহ আরো কয়েকটা বিষয় দেখতে পারি। সেটা কি বলতো? এটা সমান সমান আমরা লিখতে পারি আবার এম এস ডিটি, এম এস ডিটি লিখতে পারি না? আমরা যেটা হচ্ছে তাপগতিবিদ্যা অংশে পড়ছি, এম এস ডিটি। আবার এটা সমান সমান আমরা লিখতে পারি যে এম এল এফ, এম এল এফ লিখতে পারি। আবার এটা সমান সমান লিখতে পারি যে এম এল ভি, এল ভিও আমরা লিখতে পারি, কারণ আমরা এইচ সমান সমান এম এস ডিটি শিখছি, এম এল এফ শিখছি, এম এল ভি শিখছি, সবগুলো শিখছি, তাই না? তাহলে এইচ ইকুয়ালস টু আই স্কয়ার আর টি, এম এল এফ, এম এল ভি সবগুলোই। এখন আবার দেখো যে এটা আবার কৃতকাজ, কৃতকাজের ক্ষেত্রে আমরা আবার জানি কি যে এটা পিটিও লেখা যায়, ক্ষমতা গুণ যদি টি করি তাহলে সেটাও কাজ পাওয়া যায়। আবার এই ক্ষমতা সমান সমান আবার লেখা যায় এরকম যে আই স্কয়ার ডিভাইড বাই আর ইন্টু টি, এটাও